প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা এবং নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকের পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা বোর্ড 2020 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রশ্নের সমাধান নিয়ে। আশা করি এই সমাধান তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রে আরও ভালো প্রিপারেশন নিতে সাহায্য করবে, এসএসসি পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে সাহায্য করবে, পাশাপাশি এই প্রশ্নগুলো বুঝতে তোমাদেরকে সহায়তা করবে। তাহলে চলো বন্ধুরা, আমরা শুরু করছি। প্রথমে আমি প্যাসেজটি অর্থ সহকারে পড়ব, যাতে করে পরবর্তীতে আমরা এই প্যাসেজের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো রয়েছে খুব সহজেই যেন অ্যান্সার করতে পারি। আমরা জানি যে ইংলিশ টেক্সট বুক অর্থাৎ বোর্ড কর্তৃক প্রদত্ত তোমাদের যে বইটি রয়েছে ইংলিশ ফর টুডে, সেই বই থেকে দুটি প্যাসেজ আসে। প্রথম প্যাসেজের উপর ভিত্তি করে কোশ্চেন নং 1 এবং 2 এবং 2 নম্বর প্যাসেজের উপর ভিত্তি করে কোশ্চেন নং 3 আসে এবং একটি প্যাসেজ টেক্সট বুক বহির্ভূত আসে, যার উপর ভিত্তি করে কোশ্চেন নং 4 and 5 থাকে। আশা করি তোমাদের এ ব্যাপারে বেশ ধারণা রয়েছে। তাহলে চলো আমি প্যাসেজটি পড়ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি অর্থ সহকারে বলবো এবং পাশাপাশি আমি যখন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তোমরা পাশে উত্তরগুলো লেখা দেখতে পাবে, প্রয়োজনে তোমরা নোট করে নিতে পারবে। May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. তাহলে মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয় মের 1 তারিখ সারা পৃথিবীতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, টুডে বর্তমানে, আজ, টু কমেমোরেট স্মরণ করার জন্য, দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম, অ্যান্ড স্যাক্রিফাইসেস তাদের উৎসর্গ, কাদের উৎসর্গ, অফ দ্য ওয়ার্কিং পিপুল শ্রমজীবী মানুষের সংগ্রাম এবং উৎসর্গকে স্মরণ করার জন্য মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস অবজার্ভ করা হয় মে 1 অর্থাৎ পহেলা মে। কিসের জন্য করেছে তারা এটা? টু ইস্টাবলিশ প্রতিষ্ঠিত করার জন্য, অ্যান 8-hour ওয়ার্ক ডে অর্থাৎ দিনে তারা 8 ঘন্টা কাজ করবে, এটা স্থাপন করার জন্য তারা যে সংগ্রাম করেছে, তারা যে উৎসর্গ করেছে, সেটাকে স্মৃতিচারণ করার জন্য, কমেমোরেট করার জন্য মে দিবস পালন করা হয়ে থাকে। ইট ইজ এ পাবলিক হলিডে, তার মানে হলো এটা একটি সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় সকল দেশেই এই দিনটি সরকারি ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18th and 19th centuries in Europe and the US, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শিল্প বিপ্লব কোথায় হয়েছিল? ইউরোপ এবং আমেরিকাতে হয়েছিল 1800 শতাব্দীতে এবং 19 শতাব্দীতে। সেই থেকে দ্য ওয়ার্কার্স শ্রমিকরা ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানায় হ্যাড বিন ওয়ার্কিং কাজ করছিল এ লং শিফট দীর্ঘ সময় অর্থাৎ দিনের একটা বিশাল সময় ধরে, 14 or even more hours a day 14 ঘন্টা এমনকি তারও বেশি একদিনে, যেটা অবিশ্বাস্য বিষয়। কতটুক তারা নিষ্পেষিত হয়েছিল, তাদেরকে ঠকানো হয়েছিল। একটা মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ যদি 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে মিল কারখানায় কাজ করে, মিল কারখানায় কাজ করা কিন্তু চারটিখানি কথা নয়, অনেক পরিশ্রম সাধ্য কাজ। এখনকার মতো এত উন্নতি প্রযুক্তি তখন ছিল না, কাজেই বোঝা যাচ্ছে তাদেরকে কি পরিমাণ খাটানো হয়েছে। তাহলে 18 এবং 19 শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকাতে যে শিল্প বিপ্লব হয়েছিল, সেই থেকে ওয়ার্কার্সরা তারা দীর্ঘ সময় যাবৎ কাজ করছিল, 14 ঘন্টা এমনকি তারও বেশি সময় একদিনে কাজ করত তারা। অন মে 1 in 1886, পহেলা মে 1886, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুপ্রাণিত হয়ে তাদের একটি সংস্থা, হাফ অফ দ্য ওয়ার্কার্স
অর্ধেক শ্রমিক at the McCormick Harvesting Machine Company in Chicago, এটা একটা কোম্পানির নাম, তৎকালীন কোম্পানি ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি। কোথায় অবস্থিত? শিকাগোতে। ওয়েন্ট অন স্ট্রাইক, তারা ধর্মঘটে গেল। ডিমান্ডিং, দাবি করে অ্যান 8 hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবস। দ্যাট মিন্স একদিনে 8 ঘন্টা কাজ করবে সেই দাবি করে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক তারা ধর্মঘটে গেল। 2 days later, দুদিন পর, পহেলা মের দুদিন পর, তার মানে মের 3 তারিখ, এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড, ওয়ার্কারদের একটি সমাবেশ সংগঠিত হয়েছিল নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, সেই একই কোম্পানি। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, প্রায় 6,000 শ্রমিক সেই র্যালিতে অংশ নিয়েছিল, সেই সমাবেশে অংশ নিয়েছিল। র্যালি মানে সমাবেশ, মিটিং, ক্ষেত্রবিশেষে মিছিল অর্থেও ব্যবহৃত হয়। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, এই র্যালিতে বক্তৃতা দিয়েছিলেন শ্রমিক নেতারা। দ্য আর্স্ট, তারা আহ্বান জানালো দ্য ওয়ার্কার্স, শ্রমিকদেরকে টু স্ট্যান্ড টুগেদার, একসাথে দাঁড়ানোর জন্য, রুখে দাঁড়ানোর জন্য, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, গিভ ইন আত্মসমর্পণ করা, নট টু গিভ ইন টু দেয়ার বসেস, বসদের কাছে আত্মসমর্পণ না করতে তারা আহ্বান জানালো। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, র্যালির এক পর্যায়ে, সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, কিছু স্ট্রাইক ব্রেকার্স অর্থাৎ এই ধর্মঘট ভঙ্গকারীরা তারা মিটিং প্লেসটি ত্যাগ করতে শুরু করেছিল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট, স্ট্রাইকাররা রাস্তায় নেমে আসলো টু ব্রিং দ্যাম ব্যাক, তাদেরকে ফিরিয়ে আনতে। অর্থাৎ কিছু শ্রমিক তারা সম্মেলন স্থান, মিটিং স্থান ত্যাগ করে চলে যাচ্ছিল, বাকি যারা ছিল তারা রাস্তায় নেমে তাদেরকে ফিরিয়ে আনতে গেল। সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 200 পুলিশম্যান, প্রায় 200 পুলিশ অ্যাটাক দেম, তাদেরকে আক্রমণ করলো উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, লাঠি এবং রিভলভার নিয়ে। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন সাথে সাথে মারা গেল। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়েন্ডেড, এবং 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হলো। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং অনেকেই আঘাত পেল। তাহলে কিছু শ্রমিক যখন চলে যাচ্ছিল, বাকি শ্রমিকরা যখন তাদেরকে ফিরিয়ে আনতে গেল, তখন পুলিশ তাদেরকে অ্যাটাক করলো, একজন মারা গেল, 5-6 জন মারাত্মকভাবে আহত হলো এবং অনেকেই ব্যথা পেল। দ্য ইভেন্টস অফ May 1, 1886 আর রিমাইন্ডার, অর্থাৎ 1 মে 1886 সালের যে ঘটনাগুলো একটি রিমাইন্ডার, স্মরণ করিয়ে দেয় দ্যাট যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিক যারা তারা এক্সপ্লয়েটেড হতে থাকবে, বঞ্চিত হতে থাকবে, নিপীড়িত হতে থাকবে, আনটিল, যতক্ষণ না দে স্ট্যান্ড আপ, তারা রুখে না দাঁড়ায়, স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লাইফস, যতক্ষণ না তারা তাদের বেটার ওয়ার্কিং কন্ডিশনের জন্য কথা না বলবে, বেটার পের জন্য কথা না বলবে, বেটার লাইফসের জন্য কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত তারা নিষ্পেষিত হতে থাকবে, বঞ্চিত হতে থাকবে, নিপীড়িত হতে থাকবে। তাহলে আশা করি বন্ধুরা তোমরা এই প্যাসেজটি ভালোভাবে বুঝতে পেরেছো। এটা ইউনিট 3 লেসন 2B থেকে নেওয়া হয়েছে। তাহলে চলো আমরা কোশ্চেন নং 1 নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, প্রিমিটিভ আদিম, ইনসেপশন সূত্রপাত, হিস্টোরিক ইম্পর্ট্যান্ট ইন হিস্ট্রি। সুতরাং দেখা যাচ্ছে হিস্টোরিক্যাল এবং হিস্টোরিক প্রায় সমার্থক এবং খুব কাছাকাছি অর্থ, সামান্য পার্থক্য রয়েছে। কানেক্টেড উইথ দ্য পাস্ট, আর হিস্টোরিক মানে হলো ইম্পর্ট্যান্ট ইন হিস্ট্রি। সুতরাং মে দিবসের যে কাহিনী সেটা অতীতের সাথে সম্পর্কিত এবং এটা গুরুত্বপূর্ণ। সুতরাং সঠিক উত্তর হলো 4 নম্বর অপশনটি, হিস্টোরিক।
মে ডে ইভেন্টস আকার্ড ইন দ্য ড্যাশ সেঞ্চুরি। আমরা যদি খেয়াল করি 1886 1886 সালে হয়েছিল, অর্থাৎ 1900 সালের আগে, 1800 সালের পরে। সুতরাং এটা হবে 19th সেঞ্চুরি, অর্থাৎ সেঞ্চুরি বললে তার পূর্বের 100 বছর বোঝাবে। যেমন আমরা এখন 2021 সালে বসবাস করছি, 2100 সালের আগে, তার মানে হলো আমরা একবিংশ শতাব্দী অর্থাৎ 21st সেঞ্চুরিতে বসবাস করছি। দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার্স অন। পুলিশম্যান স্ট্রাইকারদের, আন্দোলনকারীদের, ধর্মঘটকারীদের অ্যাটাক করেছিল কত তারিখ? 2 দিন পরে, 2 days লেটার, 1 তারিখের 2 দিন পরে, মানে হলো 3 তারিখ, May 3rd। ডি নম্বর প্রশ্ন, ক্লাবস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন। ক্লাবস এবং রিভলভার্স, লাঠি এবং রিভলভার কাদের উপর ইউজ করা হলো? স্ট্রাইকারদের উপর ইউজ করা হলো। দ্য ওয়ার্কার্স ডিমান্ড ওয়াজ টু। ওয়ার্কার্সদের যে ডিমান্ড ছিল সেটা হলো রিডিউস ওয়ার্ক টাইম। তারা যে দীর্ঘ সময় কাজ করত সেটা কমানোর জন্য আন্দোলন ছিল। রিডিউস মানে কমানো, লাঘব করা। টু স্টপ এক্সপ্লয়টেশন ওয়ার্কার্স শুড নট। এক্সপ্লয়টেশন, বঞ্চনা, নিপীড়ন বন্ধ করার জন্য ওয়ার্কার্সদের উচিত নয় তাদের মতামত প্রকাশ করা পাবলিক, জনসমক্ষে, সুতরাং এটা হবে না। রুল আউট, নাকচ করা, আনফেয়ার কন্ডিশন, শুড নট রুল আউট, নাকচ করা উচিত হবে না, এটাও হবে না। স্পিক মিকলি, নম্রভাবে, বিনয়ীভাবে কথা বলা উচিত হবে না, এটাই সঠিক উত্তর হবে। কারণ কোনো দাবি আদায় করতে হলে শক্তভাবে আদায় করতে হয়, প্রতিবাদী হয়ে আদায় করতে হয়। নম্র ভদ্র ভাষায় দাবি আদায় করার ইতিহাস খুব কম রয়েছে। থিঙ্ক অফ দেয়ার প্রিভিলেজ, এটাও হবে না। তাদের চিন্তা, তাদের সুযোগ সুবিধা চিন্তা করা উচিত হবে না, সুতরাং সঠিক উত্তর স্পিক মিকলি। জি নম্বর প্রশ্ন, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। গিভ ইন, গিভ ইন মানে হলো সারেন্ডার, আত্মসমর্পণ করা। এগ্রি টু স্টপ স্ট্রাগলিং, এটা যে আন্দোলন আছে সেটা বন্ধ করতে রাজি হওয়া। এবার আমরা একটু প্রশ্নের উত্তরগুলো দেখব। প্যাসেজ থেকে খুব সহজেই উত্তরগুলো তোমরা লিখতে পারো চাইলেই। হোয়াট ডাজ মে ডে কমেমোরেট? কমেমোরেট মানে হলো কোনো কিছু স্মৃতিচারণ করা, স্মৃতিচারণ করে কোনো কিছু উদযাপন করা। তাহলে মে ডে কি স্মৃতিচারণ করে? খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আমরা প্রশ্ন থেকে মে ডে কমেমোরেটস, এখানে অ্যাসটাকে এখানে নিয়ে আসবো। মে ডে কমেমোরেটস the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. এতটুকু যদি আমরা লিখে দিই তাহলে উত্তরটি সুন্দরভাবে হয়ে যাবে। Which demands did the workers struggle for? কোন ডিমান্ডের জন্য শ্রমিকরা সংগ্রাম করেছিল? The workers struggled, past tense। প্রশ্ন যেই টেন্সে করা হবে উত্তরটাও আমরা সেই টেন্সে দিব। দ্য ওয়ার্কার্স স্ট্রাগলড, আমরা ডি যুক্ত করে দিব, স্ট্রাগলড ফর অ্যান 8-hour ওয়ার্ক ডে। তারা 8 ঘন্টা কর্মদিবসের জন্য সংগ্রাম করেছিল। হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু অ্যাগেনস্ট দি অথরিটিস? অথরিটির বিরুদ্ধে তারা কি কি কার্যক্রম করেছিল? আমরা 2 দিনের কার্যক্রম এখানে পেয়েছি। একটু ভালোভাবে যদি খেয়াল করি এখানে দেখতে পাবো যে half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour work day. 2 days later a workers rally was held near the McCormick Harvesting Machine Company, মানে একই কোম্পানির নিকট 2 দিন পরে একটা র্যালি হলো। আমরা এগুলো একদম একটু চেঞ্জ করে বা যদি পারা যায় চেঞ্জ করে লিখলেই ভালো হবে, অন্যথায় এই পর্যন্ত যদি আমরা উত্তর লিখে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। একটু বড় হবে কারণ প্রশ্নের কারণে
উত্তরটা বড় হয়ে যাচ্ছে। হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু, তাদের কার্যক্রমগুলো, অ্যাক্টিভিটিস বলেছে, সবগুলো কার্যক্রমই বলতে হবে। হোয়াট হ্যাপেন্ড ওয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স, কী হয়েছিল পুলিশ যখন অ্যাটাক করেছিল স্ট্রাইকারদেরকে, পুলিশ যখন আক্রমণ করেছিল তখন এই ঘটনাগুলো ঘটেছিল। এই যে এই ঘটনাগুলো, ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, সংক্ষেপে উত্তরগুলো বলছি এবং পাশেই তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে একটু লিখে নাও। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, 5 or 6 others ওয়ার সিরিয়াসলি wounded and many others ওয়ার injured। সর্বশেষ প্রশ্ন, why is the event of May 1, 1886 a reminder for the workers? ওয়ার্কার্সদের জন্য কেন এটা একটা রিমাইন্ডার? 1886 সালের 1 মে যে ঘটনা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্য ইভেন্ট অফ মে 1, 1886 ইজ এ রিমাইন্ডার ফর দ্য ওয়ার্কার্স। কি রিমাইন্ড করে এটা? তোমরা উত্তরটা এখানে এই যে শেষ দুটি সেন্টেন্স থেকে উত্তরটা হবে, আমি পাশে উত্তরটা লিখে দিচ্ছি। It reminds them that they would be exploited until they become united, stand together and speak out for the better working conditions, better pay and improved lives. আশা করি তোমরা এই 5টি প্রশ্নের উত্তর খুব সহজেই বুঝতে পেরেছো এবং এমসিকিউর উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো। প্যাসেজটি বেশ ইম্পর্টেন্ট। চলো আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্যাসেজ, যার উপর ভিত্তি করে আমরা 3 নং প্রশ্নের উত্তর দিব। 3 নং প্রশ্নে রয়েছে ফিল ইন দ্য গ্যাপস, 5টি গ্যাপ রয়েছে। প্যাসেজের উপর ভিত্তি করে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। ফিশ পপুলেশন অর্থাৎ মাছ মারাত্মক বিপদে রয়েছে। টোটাল নাম্বার অফ ফিশ, তারা বিপজ্জনক অবস্থায় রয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স, লেকস অ্যান্ড সিজ। জলবায়ু পরিবর্তন পানির তাপমাত্রা বৃদ্ধি করছে নদী, হ্রদ এবং সাগরে। দিস মিনস, তার অর্থ হলো দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ। মাছের জন্য খাবার লেস থাকবে, কম থাকবে এবং অক্সিজেনও কম থাকবে। ইট অলসো মিনস, এটার আরও অর্থ হলো দ্য ফিশ মে নট গ্রো ফুললি, তাদের পরিপূর্ণ বিকাশ হবে না, বেড়ে উঠবে না। অ্যান্ড মে হ্যাভ ফিওয়ার অফ স্প্রিংস, এবং তাদের যে অফ স্প্রিংস মানে হলো সন্তান সন্ততি বংশধর, অর্থাৎ মাছের যে বংশধর সেটা ফিওয়ার হবে, কম হবে, অর্থাৎ তারা বংশবৃদ্ধি কম করবে। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট, কিছু মাছ তারা বিলুপ্ত হয়ে যাবে। ইফ টেম্পারেচার্স রাইজ ইভেন বাই 1 or 2 degrees সেলসিয়াস, মাত্র 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কিছু মাছ পৃথিবী থেকে এক্সটিংক্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন। ক্লাইমেট চেঞ্জ ফিশ পপুলেশনের উপর, মাছের উপর, মাছের জনসংখ্যার উপর চাপ তৈরি করছে। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস। ফিশ হলো পৃথিবীর মূল্যবান বায়োলজিক্যাল অ্যাসেটগুলোর একটি, অর্থাৎ জীব প্রাণী সম্পদ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ। 40% অফ পিপুল ইন দ্য ওয়ার্ল্ড ইট ফিশ অ্যাজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। পৃথিবীর 40 ভাগ লোক মাছ খেয়ে থাকে প্রোটিনের প্রধান উৎস হিসেবে। ইফ ইউ ফেল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস এমিশনস, আমরা যদি ব্যর্থ হই গ্রিন হাউস গ্যাস এমিশন রিডিউস করতে, কমাতে, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, আমরা মাছের উপর প্রেশার বৃদ্ধি করব, অর্থাৎ মাছ বংশবৃদ্ধি হবে না,
কিছু মাছ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, সঠিকভাবে তারা বেড়ে উঠতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, পিপুল হু ডিপেন্ড অন ফিশ উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি। যারা মাছের উপর নির্ভরশীল তারা ক্ষুধা এবং দারিদ্রতায় আক্রান্ত হবে। তাহলে এই প্যাসেজের উপর ভিত্তি করে এখন আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। ইট ইজ আন্ডারস্টুড ফ্রম দ্য প্যাসেজ, অথবা ইট ইজ লার্নড ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে জানা গেল যে দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ইজ এ গ্রেট থ্রেট ফর ফিশ পপুলেশন। মাছের উপর গ্লোবাল ওয়ার্মিং একটি মারাত্মক হুমকি। থ্রেট মানে হুমকি। ফর গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন সাপ্লাই, খাদ্য উৎপাদন এবং অক্সিজেন সরবরাহ ইন ওয়াটার ডিক্রিজেস, কমে যায়। অ্যাজ এ রেজাল্ট, ফলে সাম ফিশ মে বি এক্সটিংক্ট, কিছু মাছ বিলুপ্ত হয়ে যেতে পারে চিরকালের জন্য, ফর এভার। এখন আমি 3 নম্বর প্যাসেজ, যেটা তোমাদের টেক্সট বুক বহির্ভূত আসে, যে কোনো জায়গা থেকে এটা আসতে পারে, এটা পড়ব। তারপর আমি এই গ্যাপগুলো পূর্ণ করব এবং সামারি, তোমরা তোমাদের যে বই আছে সেখানে সামারি পাবে, কিন্তু আমি এটার অ্যান্সার বলে দিব। সামারিটা তোমাদের দায়িত্ব থাকবে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে এটা সামারি দেওয়া থাকবে। সামারি অবশ্যই 1 পৃষ্ঠার ভিতরে লেখার চেষ্টা করতে হবে। 1 পৃষ্ঠার বেশি লেখার কোনো সুযোগ নেই। 60 থেকে 70 ওয়ার্ড যথেষ্ট, এর বেশি লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে চলো এটা আমি পড়ি। নীল এ আর্মস্ট্রং, নীল অর্লিন আর্মস্ট্রং, অর্লিনের শর্ট ফর্ম এ ব্যবহার করা হয়েছে, কমান্ডেড দ্য জেমিনি 8 মিশন, জেমিনি 8 মিশন নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্ড বিকেম দ্য ফার্স্ট হিউম্যান। জেমিনি 8 মিশনটা কি? চাঁদে যে অভিযান চালানো হয়েছিল সেই অভিযানের সাংকেতিক নাম হলো জেমিনি 8 মিশন, এবং তিনি হলেন প্রথম মানব টু ওয়াক অন দ্য মুন, চাঁদের উপর হাঁটা প্রথম ব্যক্তি হলেন তিনি, অ্যাজ কমান্ডার অফ অ্যাপোলো 11। আর তারা যে স্পেস ক্রাফটটা ব্যবহার করেছিল, আকাশযানটা ব্যবহার করেছিল, পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে যে যানে করে যাত্রা শুরু করেছিল তার নাম ছিল অ্যাপোলো 11, আর ওই মিশনটার নাম ছিল জেমিনি 8 মিশন। তিনি ছিলেন কমান্ডার, দ্যাট মিন্স ক্যাপ্টেন, লিডার। হি ওয়াজ বর্ন ইন ওয়াপাকনেতা, ওহাইও অন অগাস্ট 5, 1930। তিনি ওহাইওর ওয়াপাকনেতায় 5 আগস্ট 1930 সালে জন্মগ্রহণ করেছেন। হি রিসিভড এ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ফ্রম পার্ডু ইউনিভার্সিটি। পার্ডু ইউনিভার্সিটি থেকে তিনি ব্যাচেলর অফ সায়েন্স, দ্যাট মিন্স বিএসসি ডিগ্রি অর্জন করেছেন, আর মাস্টার অফ সায়েন্স, দ্যাট মিন্স এমএসসি অর্জন করেছেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া। অ্যাস্ট্রোনটস, অ্যাস্ট্রোনটস মানে হলো নভোচারী, মহাকাশচারী। নীল এ আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন অ্যান্ড মাইকেল কলিন্স, অর্থাৎ 3 জন ছিলেন। কারা কারা? নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন এবং মাইকেল কলিন্স লঞ্চড, শুরু করেছিলেন দ্য মিশন টু দ্য মুন, চাঁদের উদ্দেশ্যে তাদের মিশন শুরু করেছিলেন উইথ অ্যাপোলো 11 অন জুলাই 16, অর্থাৎ পৃথিবী থেকে তাদের যাত্রাটা শুরু হয়েছিল জুলাই 16 তারিখ। এখানে জুলাই 16 তারিখ, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য মুন অন জুলাই 20, 1969। 4 দিন পর তারা চাঁদে পৌঁছালো, অর্থাৎ জুলাই 20 তারিখ তারা চাঁদে পৌঁছালো। নীল আর্মস্ট্রং ফার্স্ট স্টেপ অন টু দ্য সারফেস, নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পদার্পণ করলেন, অ্যান্ড দেন অল্ড্রিন, এবং তাকে অনুসরণ করলেন অল্ড্রিন, অর্থাৎ তারপরে অল্ড্রিন চাঁদে নামলেন। তাহলে এখন প্রশ্ন হতে পারে আরেকজন কোথায়? মাইকেল কলিন্স, তিনি সেই অ্যাপোলো 11-এই রয়ে গেলেন, কারণ অ্যাপোলো 11 সরাসরি কিন্তু চাঁদে নামেনি, সেখান থেকে আরেকটি যানে করে চাঁদে তারা নেমেছিল। অর্থাৎ অ্যাপোলো 11 বিশাল একটি স্পেস ক্রাফট ছিল, যেটা চাঁদে নামানো খুব ঝুঁকিপূর্ণ ছিল, বা তাদের কারিগরি কোনো ত্রুটি হওয়ার সম্ভাবনা ছিল। সেখান থেকে ছোট্ট আরেকটি যানে করে তারা চাঁদে নেমেছিল।
লুনার মডিউল বলে ওটাকে, সেইটা দিয়ে তারা চাঁদে নেমেছিল। আর মাইকেল কলিন্স তিনি অ্যাপোলো 11-এই রয়ে গেলেন। দে এক্সপ্লোরড দ্য সারফেস অ্যান্ড গ্যাদার্ড মুন রকস ফর ওভার 2 আওয়ার্স। তারা চাঁদে বিচরণ করলেন, চাঁদের পাথর সংগ্রহ করলেন 2 ঘন্টা যাবৎ। আফটার এক্সপ্লোরিং দ্য সারফেস উপরিভাগ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর দে রিজয়েন্ট কলিনের সাথে আবার যোগ দিল ইন দ্য অরবিটিং মাদারশিপ। মাদারশিপ কি? মাদারশিপ হলো অ্যাপোলো 11, সেটা ঘুরতেছিল, প্রদক্ষিণ করতেছিল, সেখানে গিয়ে তারা জয়েন করলেন। নীল আর্মস্ট্রং ডাইড অন অগাস্ট 25, 2012। 2012 সালের 25 আগস্ট নীল আর্মস্ট্রং মারা যান। তাহলে এখানে তিনি বিএসসি কোথা থেকে অর্জন করেছেন, এমএসসি কোথা থেকে অর্জন করেছেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কখন জন্মগ্রহণ করেছেন, তার সঙ্গীদের নাম রয়েছে, চাঁদের উদ্দেশ্যে কখন যাত্রা শুরু করলেন সেই তথ্য রয়েছে, এবং তিনি কবে মারা যান সেই তথ্য রয়েছে। আশা করি এই তথ্যগুলো দিয়েই আমরা এটা পূরণ করতে পারবো। প্রথম প্রশ্ন, বর্ন কখন? খুব সুন্দরভাবে দেওয়া আছে, অগাস্ট 5, 1930। এটাই আমাদের অ্যান্সার, অগাস্ট 5, 1930। বিএসসি, দ্যাট মিন্স ব্যাচেলর অফ সায়েন্স, কোথা থেকে অর্জন করেছেন? ব্যাচেলর অফ সায়েন্স অর্জন করেছেন পার্ডু ইউনিভার্সিটি থেকে। লেফট ফর দ্য মুন, অর্থাৎ চাঁদের উদ্দেশ্যে যাত্রা করলেন, যাত্রাটা করেছিল তারা 16 অন জুলাই 16। আমরা লিখব জুলাই 16, 1969। আমাদের অ্যান্সার হবে জুলাই 16, 1969। 1969-এর 16 জুলাই তারা চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। আর 20 জুলাই কি অ্যাচিভমেন্ট হয়েছে, তাদের কি অর্জন হয়েছে? ল্যান্ডেড অন দ্য মুন। জুলাইয়ের 20 তারিখ তারা চাঁদে পদার্পণ করেছিলেন, ল্যান্ডেড অন দ্য মুন। এটাই আমাদের অ্যান্সার 4-এর। সর্বশেষ মারা যান কোন সালে বা সময়? আমরা উত্তর লিখব অগাস্ট 25, 2012। 2012 সালের 25 আগস্ট। আশা করি 4 নম্বরটা তোমরা বুঝতে পেরেছ। আর 5 নম্বরের অ্যান্সার তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবা, সামারি। অবশ্যই এটা 1 পেজ ক্রস করা উচিত হবে না, সীমিত আকারে লিখতে হবে, মূল কথাগুলো লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। এই কথাগুলো মনে রেখে সামারি লিখতে হবে। 6 নং, 3টি কলাম রয়েছে, প্রত্যেকটি কলাম থেকে একটি করে অংশ নিয়ে 5টি মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। চেষ্টা করতে হবে গুছিয়ে লেখার জন্য, আগে পরে হলে সমস্যা নাই, তবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে 5টি সেন্টেন্স যেন সাজানো থাকে। সেন্টেন্স হয়েছে কিন্তু সাজানো নেই, তারপরও নাম্বার দিয়ে দিবেন পরীক্ষক। ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে হলো গণতন্ত্র। ডেমোক্রেসি মিনস, গণতন্ত্র অর্থ হলো এ সিস্টেম, ডেমোক্রেসি মিনস এ সিস্টেম অফ গভর্নমেন্ট। ডেমোক্রেসি অর্থ হলো এক ধরনের সরকার, আসলে কথাটা মিলেনি। ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট, এভাবে কিন্তু মিলতো, কিন্তু এটা ছাড়া বিকল্প কোনোভাবে মেলানো যায় না, তাই এটাই দেওয়া হলো। ইট অ্যালাউস, এটা অনুমোদন দেয়, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা, রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতা, অ্যান্ড পলিটিক্যাল অপিনিয়ন্স, এবং রাজনৈতিক মতামত দেওয়ার স্বাধীনতা। অর্থাৎ ডেমোক্রেসিতে বাক স্বাধীনতা থাকবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, এবং রাজনৈতিক মতবাদ প্রকাশ করার স্বাধীনতা থাকবে। ইট মিনস ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর সিটিজেন। এটার অর্থ হলো নাগরিকদের প্রতি স্বচ্ছ এবং সমান আচরণ থাকবে, সবার প্রতি সমান সুযোগ সুবিধা থাকবে। তারপর 4 নম্বর লাইন, পিপুল ইলেক্ট, জনগণ নির্বাচিত করে দেয়ার রিপ্রেজেন্টেটিভ, তাদের প্রতিনিধি, ডাইরেক্টলি
ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি। একটি গণতান্ত্রিক দেশে জনগণ তাদের প্রতিনিধিকে সরাসরি নির্বাচন করে থাকেন। সর্বশেষ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ইজ দ্য প্রি কন্ডিশন, পূর্বশর্ত অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের পূর্বশর্ত হলো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। আশা করি 5টি সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার্থে এখানে উত্তরগুলো দেওয়া আছে, একটু দেখে নাও। এবং সর্বশেষ আমি যেটা নিয়ে আলোচনা করব, কোশ্চেন নং 7। এগুলো তোমাদের শুধু নাম্বার লিখে দিলেই হবে, প্যাসেজ লেখার প্রয়োজন নেই, কারণ এখানে লেখাই আছে only the corresponding numbers of the sentences need to be written। নাম্বার লিখে দিলেই হবে, তোমাকে সেন্টেন্স লেখার প্রয়োজন নেই। একটা সময় ছিল যখন এই নাম্বার লেখার পরও তোমাকে প্যাসেজটা তুলে দিতে হতো, গল্পটা লিখতে হতো, এখন সেটা না করলেও চলবে। প্রথমে হবে সি নম্বর, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ইয়াং ম্যান নেমড অ্যান্ড্রুসলস। একদা কোনো এক সময় এক যুবক বাস করত, নাম ছিল অ্যান্ড্রুসল। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিলাম। হি ওয়াজ কট বাই এ স্লাভ মার্চেন্ট। তাকে একবার এক কৃতদাস ব্যবসায়ী ধরে ফেলল। হু সোল্ড হিম টু এ রিচ ম্যান ইন অ্যানাদার কান্ট্রি। আরেক দেশে এক ধনী ব্যক্তির কাছে তাকে বিক্রি করে দিল। তাহলে এটা হলো 2 নম্বর। এবার হিজ মাস্টার ওয়াজ ভেরি ব্যাড অ্যান্ড ইনফ্লিক্টেড হেভি টর্চার অন হিম। তার মাস্টার অর্থাৎ যার কাছে তাকে বিক্রি করা হলো তিনি ছিলেন খুবই খারাপ এবং তাকে অত্যাধিক অত্যাচার করা হতো। নাম্বার 3, তিনি বাধ্য হয়ে কি করলেন? ওয়ান ডে হি ফ্লেড ফ্রম হিজ মাস্টার্স হাউস অ্যান্ড টুক শেল্টার ইন এ ক্যাপ। একদিন তিনি তার মালিকের ঘর থেকে পালিয়ে গেলেন এবং একটি গুহায় আশ্রয় নিলেন। শেল্টার আশ্রয়, ইন এ কেভ গুহায় আশ্রয় নিলেন। এটা 4 নম্বর সেন্টেন্স। ইন দ্য ইভিনিং এ লায়ন এন্টার্ড দ্য কেভ, অর্থাৎ সেই গুহায় সন্ধ্যার সময় একটি সিংহ প্রবেশ করলো। যে গুহায় সে আশ্রয় নিয়েছিল সে গুহায় একটি সিংহ প্রবেশ করলো সন্ধ্যায়। দ্য লায়ন, ওই সিংহটি, সিমড ওন্ডেড অ্যাজ হি ওয়াজ গ্রোনিং, মনে হচ্ছিল সে আহত কারণ এটা গুঙ্গাচ্ছিল। নাম্বার 6, সন্ধ্যার সময় একটা সিংহ প্রবেশ করলো এবং সিংহটাকে দেখে মনে হচ্ছিল এটা আহত কারণ এটা গুঙ্গাচ্ছিল। হি কেম নিয়ার অ্যান্ড্রুসল, সিংহটা আস্তে আস্তে অ্যান্ড্রুসলের কাছে আসলো। অ্যান্ড লিফটেড হিজ প, এবং তার থাবাটা তুলল। এটা 7। এবং সর্বশেষ রয়ে গেল 8 নম্বর। হি টুক দ্য লায়ন্স প, সে সিংহের থাবাটা হাতে নিল। ইন হিজ হ্যান্ড, হাতে নিল। অ্যান্ড রিমুভড এ বিগ থর্ন ফ্রম ইট, বড় একটা কাঁটা অপসারণ করলো। থর্ন মানে কাঁটা। দ্য লায়ন ওয়াজ রিলিভড অফ হিজ পেইন, তার ব্যথা থেকে নিষ্কৃতি পেল সিংহটা। তাহলে এটা হবে 8 নম্বর। অর্থাৎ সিংহর সাথে তার বন্ধুত্ব হয়ে গেল, সিংহ তার কোনো ক্ষতি করলো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ঢাকা বোর্ড 2020 সালে যে ইংরেজি প্রথম পত্রে যে প্রশ্নটা এসেছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের বিশেষ কোনো বোর্ড বা বিশেষ কোনো সমস্যা থাকলে তাও কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটি যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, কোনো অংশ যদি বুঝতে না পারো, নিচে কমেন্ট করে জানাতে ভুল করবে না। ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দিব, বোঝানোর চেষ্টা করব। আশা করি এই প্রশ্নের সমাধান তোমাদেরকে ভালো প্রস্তুতি নিতে সহায়তা করবে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, তোমাদের পরীক্ষা আরও ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। মনে রাখবে, সাবস্ক্রাইব করে রাখার অর্থ হলো আমরা পরবর্তীতে যখন কোনো ভিডিও আপলোড দেব তোমার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।